আজকের আলোচনাটা শুরু হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু বেশ চমকপ্রদ একটা ভাবনা দিয়ে। ২০২৫ সালের মানবাধিকার দিবসের মূল থিম হল মানবাধিকার আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস। কথাটা শুনলে প্রথমে একটু খটকা লাগে, তাই না? মানবাধিকার মানেই তো আমরা ভাবি যুদ্ধ, বড় বড় আন্তর্জাতিক চুক্তি, জাতিসংঘের গম্ভীর আলোচনা। আমাদের প্রতিদিনের জীবনে এর জায়গাটা ঠিক কোথায়, তাই না? ঠিক এই প্রশ্নটাই আসল। মানবাধিকার কি শুধু খবরের কাগজের শিরোনামে আটকে থাকা কোনো ভারী শব্দ, নাকি আমাদের প্রতিদিনের বেঁচে থাকার জন্য চাল ডাল নুনের মতনই জরুরি একটা জিনিস? এই ধারণা যায় কিন্তু পুরো বিষয়টাকে একেবারে আমাদের নাগালের মধ্যে নিয়ে আসে। একদম। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই ধারণাটিকেই একটু ভেঙে দেখব। আমরা দেখব এর পেছনের মূল দলিলটা কি, কোন ঐতিহাসিক প্রেক্ষাপটের জন্ম এই অধিকারগুলো আসলে কি বোঝায়। আর আজকের বিশ্বে সেটা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সাময়িক বরখাস্ত হওয়াই হোক বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যৎ প্রযুক্তির চ্যালেঞ্জই হোক, এগুলো কতটা প্রাসঙ্গিক। আর এই পুরো আলোচনার জন্য আমরা বেশ কিছু উৎসের সাহায্য নিয়েছি। জাতিসংঘের বিভিন্ন নথি তো আছেই, সাথে আছে একটি টেডেক্স টক্সের বক্তৃতা, মানবাধিকার প্রয়োগের একটি বিশেষ প্রক্রিয়া নিয়ে ইউনেস্কোর একটি প্রাতিষ্ঠানিক মূল্যায়ন, আর অবশ্যই সবকিছুর মূলে থাকা ১৯৪৮ সালের সেই ঐতিহাসিক সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র। চলুন তাহলে মূল ধারণাটা দিয়ে শুরু করা যাক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যেমনটা বলেছেন, আমাদের মানবাধিকারের সাথে আবার সংযোগ স্থাপন করতে হবে। মনে রাখতে হবে যে এটা মানুষের চাহিদা, ইচ্ছা, ভয়, আশা আর আকাঙ্ক্ষার সাথে জড়িত। কথাটা খুব সাধারণ হলেও এর গভীরতা কিন্তু অনেক। অর্থাৎ এটা কোনো আইনি পরিভাষা বা রাজনৈতিক তত্ত্ব নয়, এটা মানুষের অনুভূতির কথা বলছে, আমাদের বেঁচে থাকার মৌলিক শর্তগুলোর কথা বলছে। ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য জাতিসংঘের নথি থেকে কিছু উদাহরণ দেয়া যেতে পারে। যেমন ধরুন অনুচ্ছেদ ২৫, এটা আমাদের পর্যাপ্ত জীবনযাত্রার মানের অধিকার দেয়, ভালো খাবার, থাকার জায়গা আর সুস্থ পরিবেশের অধিকার। অনুচ্ছেদ ১৯ আমাদের কথা বলার আর নিজের মত প্রকাশের স্বাধীনতা দেয়। অনুচ্ছেদ ২৬ দেয় শিক্ষার অধিকার। এমনকি অনুচ্ছেদ ২৪ আমাদের বিশ্রাম আর অবসরের অধিকারের কথাও বলে। এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। আর এই ধারণাটা সামনে আনার মূল উদ্দেশ্য হল সেই চুম্বক থাকা সংখ্যাগরিষ্ঠতা বা সাইলেন্ট মেজরিটিকে সম্পৃক্ত করা, যারা মানবাধিকারকে জরুরি মনে করলেও নিজেদেরকে এর প্রচারক বা অ্যাক্টিভিস্ট হিসেবে ভাবেন না। জাতিসংঘ বলছে এই অধিকারগুলো ৩টি প্রধান গুণ আছে। প্রথমত, এগুলো ইতিবাচক। ইতিবাচক কিভাবে? কারণ এগুলো আমাদের সুরক্ষা দেয়, আমাদের শান্তিতে ও নির্ভয়ে বাঁচতে সাহায্য করে। আচ্ছা, আর দ্বিতীয়ত? দ্বিতীয়ত, এগুলো অপরিহার্য। কারণ আমাদের জাতি, ধর্ম, লিঙ্গ বা সংস্কৃতি যাই হোক না কেন, এই অধিকারগুলোই আমাদের এক সুতোয় বাঁধে, একটা সাধারণ ভিত্তি তৈরি করে দেয়। আর তৃতীয়টা? আর তৃতীয়ত, এবং এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো অর্জনযোগ্য। কারণ এর শুরুটা হয় আমাদের নিজেদের থেকে, আমাদের চারপাশ থেকে, আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ আর সিদ্ধান্তের মাধ্যমে। কিন্তু এই অর্জনযোগ্য কথাটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে তো ততটাই কঠিন, তাই না? আমার বাড়ির কাছে ছোট জায়গাতেই তো কত বৈষম্য দেখি। সেখান থেকে একজন সাধারণ মানুষ কিভাবে শুরু করবে? খুব ভালো একটা প্রশ্ন। আর এর উত্তরটা প্রায় ৭৫ বছর আগেই দিয়ে গেছেন এলেনোর রুজভেল্ট। তার সেই বিখ্যাত উক্তিটা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, সর্বজনীন মানবাধিকারের শুরুটা কোথায়? বাড়ির কাছে ছোট ছোট জায়গাগুলোতে। সেই পাড়া যেখানে একজন মানুষ থাকে, সেই স্কুল বা কলেজ যেখানে সে পড়াশোনা করে, সেই কারখানা, খামার বা অফিস যেখানে সে কাজ করে। এই জায়গাগুলোতেই প্রত্যেক নারী, পুরুষ এবং শিশু বৈষম্যহীনভাবে সমান ন্যায়বিচার, সমান সুযোগ আর সমান মর্যাদা খোঁজে। তার যদি এই ছোট জায়গাগুলোতে অধিকারের কোনো অর্থ না থাকে, তাহলে বৃহত্তর পৃথিবীতেও এর কোনো অর্থই নেই। একদম। এই দৈনন্দিন অধিকারের ধারণাটা তো খুব আধুনিক শোনায়, কিন্তু এর শিকড় তো অনেক গভীরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মধ্যে সেই গল্পটা কি ছিল? হ্যাঁ, এই দলিলটি কোনো শান্ত, আরামদায়ক পরিবেশে বসে স্বপ্নচারী ভাবুকদের লেখা নয়। একটি টেডেক্স বক্তৃতায় খুব সুন্দরভাবে বলা হয়েছে, এটি এমন এক প্রজন্মের তৈরি যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হলোকস্ট আর ব্লিটসের মতো ভয়াবহতা নিজেদের চোখে দেখেছিল।
তারা জানত যে মানব সম্মান ভুলণ্ঠিত হলে কি হতে পারে। আর সেই কারণেই বোধহয় নানা মতের মানুষও সেদিন এক হতে পেরেছিলেন। ঠিক তাই, সেটা ছিল মানব ইতিহাসের এক বিরল মুহূর্ত। এলেনা রুজভেল্টের নেতৃত্বে আমেরিকার ফ্রান্সের আইনজ্ঞ রেনে কাসাঁ, চীনের দার্শনিক পিসি চ্যাং এবং লেবাননের কূটনৈতিক চার্লস মালিকের মতো বিভিন্ন দেশের বিভিন্ন মতাদর্শের প্রতিনিধিরা এর খসড়া তৈরি করেছিলেন। ডানপন্থী, বামপন্থী, বিভিন্ন ধর্মের অনুসারী এবং ধর্মহীন সবাই ছিলেন। তার মানে শুরু থেকে এই ঘোষণাপত্রটি কোনো একটি সংস্কৃতির দলিল ছিল না, বরং অনেক সংস্কৃতির বিতর্কের ফসল ছিল। এটাই হয়তো এর টিকে থাকার অন্যতম কারণ। অবশ্যই। যেমন চীনের প্রতিনিধি পিসি চ্যাং জোর দিয়েছিলেন যে ঘোষণাপত্রে শুধু পশ্চিমা দর্শনের প্রতিফলন থাকলে চলবে না, কনফুসীয় দর্শনকেও জায়গা দিতে হবে। এই ধরনের বিতর্কের ফলেই এটি একটি সত্যিকারের সর্বজনীন দলিল হয়ে উঠতে পেরেছিল। শেষ পর্যন্ত ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এটা ভোটের জন্য পেশ করা হয়। ফলাফলটা বেশ অবাক করার মতো ছিল। হ্যাঁ, পক্ষে ৪৮টি ভোট পড়েছিল, কিন্তু বিপক্ষে একটাও ভোট পড়েনি, যদিও ৮টি দেশ ভোটদানে বিরত ছিল। ১ মিনিট, বিপক্ষে কোনো ভোট পড়েনি? একটাও না। কিন্তু ৮টা দেশ ভোটই দেয়নি। এটা তো বেশ অদ্ভুত। সোভিয়েত ইউনিয়ন বা দক্ষিণ আফ্রিকার কারণটা হয়তো অনুমান করা যায়, কিন্তু বাকিরা কেন? খুব ভালো পয়েন্ট। সোভিয়েত ব্লক এবং তাদের সহযোগী দেশগুলোর মনে হয়েছিল এই ঘোষণাপত্র ফ্যাসিবাদ আর নাৎসিবাদের যথেষ্ট নিন্দা করছে না। আবার দেশের নাগরিকদের দেশত্যাগের অধিকার দেওয়ার বিষয়েও তাদের আপত্তি ছিল। আচ্ছা, আর সৌদি আরব? সৌদি আরব মূলত দুটি অনুচ্ছেদ নিয়ে আপত্তি জানিয়েছিল। অনুচ্ছেদ ১৮, যা ধর্ম পরিবর্তনের অধিকার দেয়, এবং অনুচ্ছেদ ১৬, যা নারী পুরুষের সমান বিবাহের অধিকারের কথা বলে। আর দক্ষিণ আফ্রিকা তো তখন সবেমাত্র বর্ণবাদী অ্যাপারথাইড ব্যবস্থা চালু করেছে, তাই তাদের বিরত থাকাটাই স্বাভাবিক। তার মানে শুরু থেকেই এই সর্বজনীন ধারণার মধ্যে একটা চাপান উত্তেজনা ছিল, কিন্তু তারপরও কেউ এর সরাসরি বিরোধিতা করার সাহস দেখায়নি। আর এটাই এর সবচেয়ে বড় শক্তি। এটি দেখিয়েছিল যে মানবতার এক ন্যূনতম মানদণ্ড নিয়ে সারা বিশ্ব একমত হতে পারে, অন্তত নীতিগতভাবে। আচ্ছা, তাহলে এই অধিকারগুলো আসলে কি? চলুন স্বামী চক্রবর্তী টেডেক্স বক্তৃতার সাহায্য নিয়ে কয়েকটি মূল অধিকারকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। যেমন জীবনের অধিকার বা রাইট টু লাইফ। এর মানে কিন্তু অমরত্ব লাভ করা নয়। তার জন্য তো বিজ্ঞান বা দর্শনের অন্য শাখায় যেতে হবে। ঠিক, এর আসল অর্থ হল রাষ্ট্র আপনার জীবনকে রক্ষা করার জন্য সক্রিয়ভাবে কাজ করবে এবং যে কোনো অকাল মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্ত করবে, কারণ প্রতিটা জীবনই মূল্যবান। আরেকটি হল গোপনীয়তার অধিকার, যা আজকের ডিজিটাল যুগে সম্ভবত সবচেয়ে বেশি হুমকির মুখে। এটা তো সত্যি। সেদিন একটা সাধারণ নিউজ অ্যাপ ডাউনলোড করতে গিয়ে দেখলাম তারা আমার কন্ট্যাক্ট লিস্ট আর লোকেশন অ্যাক্সেস চাইছে। ভাবলাম, খবর পড়ার জন্য আমার বন্ধুদের ফোন নম্বরের কি দরকার? ঠিক। বক্তা একটি দারুণ উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, সরকার যদি বলে, যেহেতু বাড়ির ভেতরেও খারাপ কাজ হতে পারে, তাই আমরা সবার বাড়িতে ক্যামেরা আর মাইক্রোফোন লাগিয়ে রাখব। চিন্তা করবেন না, আমরা সবসময় দেখব না, শুধু সন্দেহ হলে খতিয়ে দেখব। আমরা কি এটা মেনে নেব? কখনোই না। কিন্তু আমাদের অনলাইন জীবনে ঠিক এটাই ঘটছে বা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তা ছাড়া কোনো মর্যাদা, বিশ্বাস বা অন্য কোনো অধিকারই টিকতে পারে না। আর মতপ্রকাশের স্বাধীনতা, এটা আমাদের কথা বলার অধিকার দেয়, এমনকি আপত্তিকর বা অসম্মানজনক কথা বলার অধিকারও দেয়। কিন্তু যেমনটা বলা হয়েছে, অধিকার থাকা মানেই সেটা প্রয়োগ করার কোনো দায়িত্ব থাকা নয়। আমার আপনাকে অপমান করার আইনি অধিকার থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমাকে সেটা করতেই হবে। এটা অধিকার আর রুচিবোধের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য। এই সব অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? এখানে স্বামী চক্রবর্তী একটি অসাধারণ যুক্তি দিয়েছেন। তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হল অনুচ্ছেদ ৭-এ বলা বৈষম্যহীনতা বা নন ডিসক্রিমিনেশন। বৈষম্যহীনতা মানে? আমি তো ভাবছিলাম জীবনের অধিকার বা স্বাধীনতার অধিকার, এগুলো হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৈষম্যহীনতাকে কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ এটাকে বলা যেতে পারে মানবাধিকারের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম? হ্যাঁ, যদি আমাদের মধ্যে সহানুভূতি বা এমপ্যাথি থাকত, যদি আমরা অন্যকে নিজের জায়গায় রেখে ভাবতে পারতাম,
তাহলে কি আমরা অন্যের উপর অত্যাচার করতে পারতাম, কাউকে দাস বানাতে পারতাম, বা তার কথা বলার অধিকার কেড়ে নিতে পারতাম? না, পারতাম না। পারতাম না। সব মানুষ নিজের এবং নিজের কাছের মানুষদের অধিকার খুব ভালোবাসে। সমস্যাটা হয় অন্যের অধিকারকে সম্মান জানানো নিয়ে। সহানুভূতি সেই দেয়ালটা ভেঙে দেয়। এই একটা জিনিস ঠিকমতো কাজ করলে বাকি অধিকারগুলো বা অ্যাপসগুলো ঠিকঠাক চলত। দারুণ অ্যানালজি। তাহলে এই শক্তিশালী অপারেটিং সিস্টেম তো আমাদের কাছে আছে, কিন্তু বাস্তব জীবনে এই সফটওয়্যারটা কি ঠিকমতো চলে? মানে প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে ফারাকটা কোথায়? চলুন একটা সাম্প্রতিক উদাহরণ দেখা যাক। রাশিয়া 2022 সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। হ্যাঁ, ইউক্রেনে আগ্রাসনের পর গুরুতর এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের রিপোর্টের ভিত্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে 93টি দেশ ভোট দেয়, বিপক্ষে 24টি, এবং 58টি দেশ ভোটদানে বিরত থাকে। কিন্তু এতে কি রাশিয়ার উপর সত্যিকারের কোনো প্রভাব পড়েছিল, নাকি এটা শুধু একটা প্রতীকী পদক্ষেপ ছিল? এটা একটা জটিল প্রশ্ন। একদিকে এর ফলে রাশিয়া কাউন্সিলের সদস্য হিসেবে ভোট দেওয়া বা কোনো প্রস্তাব পেশ করার অধিকার হারায়। আন্তর্জাতিক মঞ্চে এটা একটা বড় কূটনীতিক ধাক্কা। এটা অন্য দেশগুলোর জন্য একটা শক্তিশালী বার্তাও বটে, কিন্তু অন্যদিকে এটা রাশিয়ার মাঠের কার্যকলাপকে থামাতে পারেনি। তাই বলা যায় এটা প্রতীকী এবং বাস্তব দুই ধরনেরই প্রভাব ফেলে, কিন্তু এর কার্যকারিতা সীমিত। তার মানে বড় মাপের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে কিছু ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, কিন্তু সেটা সবসময় যথেষ্ট নয়। ঠিক। আর অধিকার প্রয়োগের প্রক্রিয়া যে কতটা জটিল তার একটা অন্য চিত্র পাওয়া যায় ইউনেস্কোর একটি প্রাতিষ্ঠানিক মূল্যায়নে। এই গবেষণাটা আমাদের দেখায় যে মানবাধিকারের আসল যুদ্ধটা বড় বড় ঘোষণার মঞ্চে হয় না, হয় আমলাতন্ত্রের ধীর গতির ফাইলের ভেতরে। এই প্রক্রিয়াটি ঠিক কি ছিল? 1978 সালে ইউনেস্কো একটি বিশেষ প্রক্রিয়া তৈরি করে। এর উদ্দেশ্য ছিল কারারুদ্ধ লেখক, শিক্ষাবিদ, বিজ্ঞানী বা শিল্পীদের মতো মানুষদের সাহায্য করা যাদের অধিকার খর্ব করা হয়েছে। কাগজি কলমে এটি একটি দারুণ উদ্যোগ ছিল। কিন্তু গবেষণায় কি বেরিয়ে এলো? গবেষণায় দেখা গেল যে এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীর, অত্যন্ত গোপনীয়, এবং এতে জবাবদিহিতার মারাত্মক অভাব রয়েছে। যেমন একটি সমীক্ষায় 190 জন ভুক্তভোগীর মধ্যে মাত্র 93 জনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। মানে অর্ধেকেরও কম। এটা তো খুব একটা আশার কথা নয়। একদমই নয়। অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়া হয়তো কাউকে কারাগার থেকে মুক্তি দিতে সাহায্য করেছে, কিন্তু তাদের মত প্রকাশের স্বাধীনতা বা চাকরি ফিরে পাওয়ার মতো অন্যান্য অধিকার পুনরুদ্ধার করতে পারেনি। অনেক ভুক্তভোগীকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে। অনেক সময় অভিযুক্ত দেশের সরকার শুধু জানিয়ে দিত যে বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু ইউনেস্কো কমিটি সেটা যাচাই করারও চেষ্টা করত না। তার মানে এই গবেষণাটা আমাদের একটা কঠিন সত্যি সামনে এনে দেয়। অধিকার কাগজে লেখা সহজ, কিন্তু সেই কাগজকে মানুষের জীবনে সত্যি করে তোলাটাই আসল চ্যালেঞ্জ, আর সেখানেই আমরা প্রায়ই হেরে যাই। এই আমলাতান্ত্রিক ফাইলপত্র আর ধীরগতির প্রক্রিয়া তো খুব পুরনো দিনের সমস্যা মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো তো আরও নতুন আর জটিল। 1948 সালে যারা এই ঘোষণাপত্র তৈরি করেছিলেন তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কথা তো কল্পনাও করতে পারেননি। আজকের এই যুগে মানবাধিকার কিভাবে প্রাসঙ্গিক থাকবে? এই প্রশ্নটা এখন সবচেয়ে জরুরি। আর ভালো খবর হলো এর উত্তর খোঁজার জন্য আমাদের কাছে একটি আধুনিক দলিলও আছে। 2021 সালে ইউনেস্কোর 193টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিস্বাস্থ্য বিষয়ক সুপারিশ গ্রহণ করে। এটি এই বিষয়ে বিশ্বের প্রথম বিশ্বজনীন মানদণ্ড। এবং এটা কি সেই 1948 সালের মূলনীতিগুলোর ওপরই ভিত্তি করে তৈরি? অবশ্যই। এটি দেখায় যে মূলনীতিগুলো আজও কতটা প্রাসঙ্গিক। এই সুপারিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে এআই গণনজরদারি বা সামাজিক স্কোরিংয়ের মতো কাজে ব্যবহার করা উচিত নয়। এক মিনিট, এই সোশ্যাল স্কোরিং ব্যাপারটা ঠিক কি? ধরুন আপনি সরকারের সমালোচনা করে কিছু পোস্ট করলেন, আর তার জন্য আপনার একটা স্কোর কমে গেল। আর সেই কম স্কোরের কারণে আপনি হয়তো ট্রেনের টিকিট কাটতে পারলেন না, বা আপনার সন্তান ভালো স্কুলে ভর্তির সুযোগ পেল না। এই ধরনের ব্যবস্থাকেই সোশ্যাল স্কোরিং বলে। এটা তো সাংঘাতিক। এটা সরাসরি আমাদের গোপনীয়তার অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।
তার মানে প্রযুক্তির মাধ্যমে বৈষম্য তৈরি করার একটা নতুন উপায়। ঠিক তাই। আর সেই কারণেই এই সুপারিশে বলা হয়েছে এআই দ্বারা চালিত কোনো সিস্টেমের সিদ্ধান্তের দায়ভার সবসময় কোনো মানুষ বা আইনি সত্তার উপরই থাকতে হবে, স্বয়ং এআই এর ওপর নয়। অর্থাৎ একটা রোবটকে কোনো ভুলের জন্য দোষী সাব্যস্ত করা যাবে না। এক্স্যাক্টলি, এর পেছনের মানুষ বা সংস্থাকেই দায়ী থাকতে হবে। প্রযুক্তির দুনিয়ায় আরও তো অনেক সূক্ষ্ম বিপদ আছে। যেমন আমি পড়েছি যে চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু এআই অ্যালগোরিদম নির্দিষ্ট লিঙ্গ বা জাতির প্রার্থীদের প্রতি পক্ষপাত দেখায়। দারুণ একটা পয়েন্ট। এটাই হলো অ্যালগরিদম বায়াস, আর এটা সরাসরি আমাদের অনুচ্ছেদ ৭-এর বৈষম্যহীনতার অধিকারকে লঙ্ঘন করে। এখানে পুরনো নীতিগুলোর প্রাসঙ্গিকতা, নতুন প্রযুক্তির জন্য নতুন অধিকার বানাতে হচ্ছে না, বরং পুরনো অধিকারগুলোকে নতুন প্রেক্ষাপটে প্রয়োগ করতে হচ্ছে। আচ্ছা, এই সুপারিশে তাই বলা হয়েছে যে কোনো নতুন প্রযুক্তি বাজারে আনার আগে মানবাধিকারের ওপর এর কী প্রভাব পড়তে পারে তার মূল্যায়ন বা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা বাধ্যতামূলক। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? আমরা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস নামক একটি সহজ ধারণা দিয়ে শুরু করে যুদ্ধ পরবর্তী প্যারিস, জাতিসংঘের জটিল কমিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ পর্যন্ত ঘুরে এলাম। মূল সারসংক্ষেপ তাহলে কি? আমার মনে হয় মূল সারসংক্ষেপ হল মানবাধিকার একদিকে যেমন একটি মহৎ সর্বজনীন আদর্শ, তেমনি অন্যদিকে এটি একটি প্রতিদিনের মেসি বা জটিল সংগ্রাম। ঘোষণাপত্রটি কোনো জাদুর কাঠি নয় যে এটি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এর আসল মূল্যটা কোথায়? এর আসল জোরটা কিন্তু লুকিয়ে আছে এর শুরুর কথাগুলোর মধ্যেই। সেখানে বলা হয়েছে এই ঘোষণাপত্র হল সকল জাতি ও সকল মানুষের জন্য অর্জনের একটি সাধারণ মানদণ্ড। এটা কোনো নিখুঁত স্বয়ংক্রিয়ভাবে কার্যকর আইন নয়, বরং এটা একটা মাপকাঠি বা ইয়ার্ডস্টিক, যা দিয়ে আমরা নিজেদের এবং আমাদের শাসকদের কাজকে মাপতে পারি। এবং এটি আমাদের কথা বলার জন্য একটা সাধারণ ভাষা দিয়েছে। আজ যখন বিশ্বের যে কোনো প্রান্তে একজন মানুষ তার অধিকারের জন্য লড়াই করে, তখন সে একা থাকে না। সে এমন একটা ভাষায় কথা বলে যা সারা বিশ্বের মানুষ বুঝতে পারে। আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু শ্রোতাদের জন্য একটা ভাবনার প্রশ্ন রেখে যেতে চাই। ঘোষণাপত্রের প্রায় সব অনুচ্ছেদে মানুষের কি কি অধিকার আছে তার কথা বলা হয়েছে, কিন্তু এর ২৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাজের প্রতি প্রত্যেকেরই কর্তব্য রয়েছে, কারণ একমাত্র সমাজেই তার ব্যক্তিত্বের অবাধ ও পূর্ণ বিকাশ সম্ভব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় উপেক্ষিত একটি দিক। আমরা অধিকার নিয়ে যতটা কথা বলি, কর্তব্য নিয়ে ততটা বলি না। ঠিক তাই। তো আজকের এই যে ব্যক্তিকেন্দ্রিক অধিকার সচেতন বিশ্বে সেই কর্তব্যগুলো কি হতে পারে, আর সেই কর্তব্যগুলো আমাদের স্বাধীনতার সাথে কিভাবে ভারসাম্য রক্ষা করে? অধিকারের পাশাপাশি আমাদের দায়িত্বগুলো কি? এই প্রশ্নটি আজ আমরা সবার ভাবনার জন্য রেখে গেলাম।